গন্ডগোল কারণে হতে পারে। এবং আলটিমেট যদিও বিটা থ্যালাসেমিয়া, কিন্তু এই জেনেটিক লেভেলে যদি আমরা খুব ভালো করে পরীক্ষা করি তাহলে দেখা যাবে যে জিনের গন্ডগোলটা একজনের ভেতরে একরকম, আরেকজনের ভেতরে অন্যরকম। এমনকি দেশের নানা রকম জায়গায়, ওয়েস্ট বেঙ্গলে যে গন্ডগোলগুলো পাওয়া যায় নর্থ বেঙ্গলে, যেমন পাঞ্জাবে হয়তো একটু অন্যরকম, বা গুজরাটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একটু অন্যরকম। কাজেই আমাদের নিজেদের কাছের যে সমস্ত গন্ডগোলগুলো সেগুলো আমাদের ভালো করে ধরতে হবে। এবং আমরা যদি ফাইনাল ডায়াগনোসিস কিছু করতে চাই তাহলে আমাদের প্রফেসর দাশগুপ্তর মতো কারুর সাহায্য নিতে হবে। Professor Uma Dasgupta has travelled all the way from Calcutta to Burdwan to tell us about the molecular pathological defects of thalassemia, because this is essential for final diagnosis, ultimate diagnosis of thalassemia, as well as antenatal. বাচ্চা কিন্তু অসুস্থ, তার মাথাটা বড় হয়ে গেছে, জোয়ালটা বড় হয়ে গেছে, লিভার পিলে বাড়ছে, এবং দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটা ভালো করে বড় হচ্ছে না, এর হয়তো থ্যালাসেমিয়া হয়েছে। যে থ্যালাসেমিয়া হয়েছে, শিগগিরই রক্ত পরীক্ষা করো। আমি যে পরীক্ষা নিরীক্ষাগুলো বললাম, ডক্টর গোপেশ্বর মুখার্জি আমাদের মাঝখানে আছে, উনি এ সম্বন্ধে আরও বলবেন, আমি আর বলছি না। কিন্তু আমাদের কাছে যখন রুগীরা আসে ওয়েস্ট বেঙ্গলে, শুধুমাত্র যে থ্যালাসেমিয়া হয়েছে তা কিন্তু না, পেশেন্ট অলসো হ্যাজ থ্যালাসেমিয়া, ম্যালনিউট্রিশন, পভার্টি। আমার কাছে যে রুগী এসে পৌঁছলো, এতগুলোর এগেনস্টে আমাকে যুদ্ধ করতে হবে, শুধুমাত্র থ্যালাসেমিয়া না, তার আর সমস্ত পভার্টি বা অল্প খরচ করার ক্ষমতার জন্য তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থাই ডাক্তারকে ভাবতে হবে, শুধুমাত্র থ্যালাসেমিয়ার কথা ভাবলে চলবে না। আরেক রকমের রুগী আমরা দেখতে পাই যাদের অসুখটা অনেক কম, এরা কিন্তু বেশি বয়স অবধি, এই ভদ্রলোকের কিন্তু থ্যালাসেমিয়া আছে, ইলেকট্রোফোরেসিস করলে অর্ডিনারি থ্যালাসেমিয়া, কিন্তু ভালো করে দেখলে দেখা যাচ্ছে বড় বড় লিভার স্ক্রিন, বছরে হয়তো একবার ব্লাড লাগে, এর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া আছে। আমাদের কাছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়াটাও পরে এক্সপ্লেন করে বলা হবে। খানিকটা ডক্টর মারওয়া, যিনি চণ্ডীগড় থেকে এসছেন, উনি স্প্লেনেক্টমি কথাটা বলবেন, এই রুগীদের খুব স্প্লেনেক্টমির দরকার, এটা পরে ডিসকাস হবে। কিভাবে থ্যালাসেমিয়া, এই ছবিটা হয়তো দূর থেকে একেবারেই দেখা যাবে না, সুতরাং আমি এটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু আমি বলছি যে বিটা চেন তৈরি হলো না, দুটো চেন আছে হিমোগ্লোবিনে, আলফা অ্যান্ড বিটা। বিটা চেন তৈরি হলো না, ফলে আলফাটা খুব বেড়ে গেল, এই আলফা বেড়ে যাওয়ার জন্য সেটা প্রেসিপিটেটেড হলো বা শক্ত শক্ত হয়ে আরবিসির মাঝখানে রইল, এইবারে আরবিসিটা শরীরে ভাঙতে শুরু করলো, ভেঙে গিয়ে অ্যানিমিয়া হলো, এবং তার জন্যে বোন ম্যারোটা অনেক বেশি তৈরি হতে লাগলো, যাকে আমরা বোন ম্যারো হাইপারপ্লেসিয়া বলি, বা বোন ম্যারোটা শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে। মুখ দেখলেই বোঝা যাবে যে হাড়গুলো উঁচু হয়ে গেছে, মাথাটা কিরম ঢিপির মতো হয়ে যাচ্ছে, এই সমস্ত হাড়ের মাঝে রক্ত তৈরি হচ্ছে, সমস্ত হাড়ে হাড়ে রক্ত তৈরি হচ্ছে, লিভার এবং স্প্লিনেও তৈরি হচ্ছে, ওগুলো বেড়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে অ্যানিমিয়া হচ্ছে, আর এইটাই, এই অ্যানিমিয়াটাই আসল ঝামেলা, এটাকে কারেক্ট করতে আমাকে ব্লাড দিতে হবে। আমরা কি কি চিকিৎসা করতে পারি? আমি আগেই বলেছি যে একটা রুগীর অ্যানিমিয়া হয়েছে, তাকে আমি ব্লাড দিতে পারি, এবং ব্লাড দিলে আয়রন জমে যায়, তার ফলে চিলেশন, একে আমরা কনভেনশনাল ট্রিটমেন্ট বলি। তারপরে যেটা করতে পারি, আমি কি রুগীকে সারাতে পারি? সারাতে পারি, একমাত্র একটা উপায়, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এর জন্য ডক্টর আশিস মুখার্জি কলকাতা থেকে পরে আসবেন, উনি সেই সম্বন্ধে বলবেন। আর একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, এটা নিয়ে কালকে প্রফেসর বিপি চৌধুরী হয়তো কিছু বলবেন,
যে অন্য কোনো উপায় আছে কিনা, বা আর কি কি উপায়ে আমরা পরীক্ষা নিরীক্ষা। মিসেস তুলি আজকে সকালে বলেছেন যে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা, নিউ অ্যানিমিয়াটাকে কারেক্ট করে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া, এবং ব্লাডটা খুব ভালো করে দিতে হবে, খুব ভালো কোয়ালিটির ব্লাড দিতে হবে। এই ব্লাডের জোগাড় করা, এই ব্লাডের কোয়ালিটি বিচার করা, এটা তো এখানে মানে রোজ হচ্ছে, কাজেই এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বললাম না। আর দিল চলে গেল। ডে কেয়ার সিস্টেম আমরা প্রথম শুরু করি ভরুকা ব্লাড ব্যাংকে 1985 সাল, 1985 থেকে এই ডে কেয়ার সিস্টেম ব্লাড ট্রান্সফিউশন। এই ভদ্রমহিলা সমস্ত প্রায় গোটা 20 বাচ্চা ম্যানেজ করতেন। এই বাচ্চাটি এখন আমার কাছে আছে, এর বয়স 20 পেরিয়ে গেছে, হায়ার সেকেন্ডারি পাশ করে গেছে, খুব ভালো আছে, চমৎকার গান গায়, অর্ণব চ্যাটার্জি এর নাম। এ কিন্তু এক বড় ছেলে এবং সব কিছু বাবা মার দেখাশোনা এখন ও করে। This child has become big now. He is 20 years old. He has passed higher secondary. He is a wonderful singer, and he is looking after his sick parents now. It's become, the roles have reversed. The parents used to look after him in this period. Now he is looking after his parents. I see them very often, way back in the 80s. But since then, this movement has become very, very strong in West Bengal. There are many, many centers working in the field of thalassemia. There is a big group discussion. I hope Mrs. Tuli will chair the session where all the societies will be able to speak about their activities. And this is an extremely important aspect of the work here. I think there are at least 5-6 societies within the city of Calcutta. Calcutta is here. Till the facilities for testing is adequate or has reached the general population. So they are still holding back on the law. হয়েছেন এবং নেমে পড়েছেন কাজ করতে, ব্লাড জোগাড় করা, থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার সাহায্য করা, থ্যালাসেমিয়া সম্বন্ধে প্রচার করা, লোকের কাছে যাওয়া, নানা ধরনের কাজ চলছে এবং আরও চলবে। এবং আমি ওইটাই বলছি যে থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া, এনারা কলকাতায় একটা ট্রান্সফিউশন সেন্টার চালান। এইটাই সবচেয়ে ট্রান্সফিউশন সেন্টারের মধ্যে পুরনো। 350, এখানে মিস্টার তাপস সেনগুপ্ত আছেন, উনি বললেন যে 350-র ওপর রুগী হয়ে গেছে যারা ব্লাড ট্রান্সফিউশন পায়। আমাদের হিমাটোলজি ফাউন্ডেশনের 250 তো বটেই, আর কত রুগী যে এমনি আসে ইন্টারমিডিয়া আমি আর গুনে রাখতে পারছি না। গার্জেন্স অ্যাসোসিয়েশন থেকে অজিতবাবু এসছেন, ওদের কাছে তো 150 বোধহয়, আমি খুব কম করে বললাম, আরও অনেক বেশি। নর্থ বেঙ্গলে প্রায় 125, শিলিগুড়িতে 125 জন ট্রান্সফিউশন পায়, তমলুকে গোটা 50, কিন্তু মেদিনীপুরে প্রচুর থ্যালাসেমিয়া। মেদিনীপুর is an adjoining district of 24 Parganas, or our adjoining district, which has a very high incidence of thalassemia. I've always had এইগুলো আসছে, মালদা, বালুরঘাট, বহরমপুর, হলদিয়া centers coming up. শুধু এতক্ষণ আমি ব্লাড ট্রান্সফিউশনের কথা বলেছি, কিন্তু রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন আমি নিয়ে যাচ্ছি এবং রুগীর শরীরে রক্তটা ভেঙে যাচ্ছে এবং খাদ্য থেকে প্রচুর আয়রন শরীরে ঢুকছে। এর ফলে আয়রনটা শরীরে থ্যালাসেমিক পেশেন্টদের বেড়ে যাচ্ছে। তার কারণ শরীরে আয়রন বার করার কোনো ক্ষমতা নেই। বডি হ্যাজ নো ওয়ে অফ এক্সক্রিটিং আয়রন অর মিনিমাল ওয়ে অফ এক্সক্রিটিং আয়রন। দ্যাট ইজ ওয়াই অল থ্যালাসেমিক পেশেন্টস হ্যাভ আ হাই আয়রন ওভারলোড। আর এগুলো গিয়ে নানা রকম শরীরের অর্গানে গিয়ে জমা হচ্ছে, আর অর্গানগুলো কিছুদিন বাদেই গন্ডগোল করতে থাকছে। এবং এই যে সমস্ত রঙিন যেসব অর্গানগুলো দেখিয়েছি, এখানে লিভার আছে, পিলে আছে, হার্ট আছে, নানা রকম এন্ডোক্রিন, যেমন এটা থাইরয়েড, একটা প্যানক্রিয়াস অর্গান আছে, গোনাডস বা যেগুলো
টেস্টিস, ওভারি, মেয়েদের ওভারি, ছেলেদের টেস্টিস, এইসব জায়গায় গিয়ে আয়রন জমা হয়ে খুব গন্ডগোল করতে থাকে এবং নানা রকম প্রবলেমস। এইগুলো হচ্ছে কমপ্লিকেশনস অফ থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট অ্যান্ড ডিজিজ। এবং এইগুলোকে আমাদের পরে আয়রন হলো, প্রথমে ব্লাড দেওয়া হলো, তারপরে আয়রন চিলেশন হলো, তারপরে এইসব কমপ্লিকেশনসগুলো আমি কি করে ম্যানেজ করব ভাবতে হবে। এবং আজকাল জানা গেছে যে হাড়গুলো পাতলা হয়ে যায়, ভেঙে যায়, এইগুলো আমি কি করে কাউন্টারঅ্যাক্ট করব সেগুলো আমায় ভাবতে হবে। এই আয়রন ওভারলোডের অ্যাসেসমেন্টের ওপরে একটা লেকচার আছে, আমি কিছুই বলছি না তাই নিয়ে। দেখা গেছে যাদের আয়রন ওভারলোডটা কম করে রাখা যায়, এটা ডক্টর মডেলের বিখ্যাত স্লাইড, এটা সবাই দেখায়, আমিও দেখাচ্ছি। এটাতে দেখা গেছে যাদের আয়রনটা কম করে রাখা যায় তারা কিন্তু সুস্থ নিরোগ জীবন যাপন করতে পারে। কিন্তু যারা ব্লাড নিচ্ছে আর আয়রন বার করার ওষুধ নিচ্ছে না, তাদের কিন্তু সাংঘাতিক ডেঞ্জারাস লেভেলে আয়রনটা পৌঁছে গিয়ে হার্টের গোলমাল, লিভারের গোলমাল নানা রকম হতে থাকবে, ফলে খুব ডেঞ্জারাস। কাজে দুটোই করতে হবে। ডেসফেরাল আপনারা সবাই জানেন যে ডেসফেরালটা এই পাম্পের সাহায্যে দিতে হয় এবং তার অনেক সাইড এফেক্টসও আছে। এই নিয়ে আরও অনেক লেকচার আছে, সুতরাং আমি কিছুই বলছি না। সাইড এফেক্টস অনেক কিছুই আছে, সেগুলো আমাদের ডক্টর মারোয়া, প্রফেসর মারোয়া এই সম্বন্ধে, আয়রন চিলেশন সম্বন্ধে অনেক কিছুই বলবেন। তো তখন একটা মুখে খাবার ওষুধের সার্চ বেরোলো এবং কেলফার বেরোলো। আমি এর ডিটেলসে যাচ্ছি না, কেন এরপরে তো এই নিয়ে অনেক কথাই বলা হবে। তো এই চিকিৎসা সম্বন্ধে আমি এর চেয়ে বেশি আর কিছুই বললাম না। কিন্তু একটা বিরাট সমস্যা আমাদের সামনে। আমাদের ডিসাইড করতে হবে যে আমরা বাচ্চাকে প্রথমে যখন রুগীটা এলো ট্রান্সফিউশন দেবো কি দেবো না, whether to transfuse or not, very important decision। এটা খুব ভালো করে ডাক্তারকে ডিসাইড করতে হবে। whether to start regular transfusion therapy। বিশেষ করে আমাদেরকে অনেক ইবিটা পেশেন্ট আছে, হয়তো জর্জারি হলো, হিমোগ্লোবিন 3 নিয়ে চলে এলো আমার কাছে, কিন্তু আমি কি তাকে সারা জীবন দেব? তার কি ইন্টারমিডিয়া নাকি মেজর? খুব ভালো করে ডিসাইড করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন। আমি কি এই বাচ্চাকে বিএমটির জন্য প্রথমেই পাঠিয়ে দেবো, কিওরের কথা চিন্তা করব? এই ডিসিশনগুলো জেনেটিক ডিজিজ, মনে রাখতে হবে এইরকম ডিজাস্টার। এই ভদ্রমহিলার দুটি জমসে খুব ভালোভাবে সাকসেসফুলি হয়েছে, কিন্তু আমাদের এখানেও করতে হবে। তার জন্য চাই আমাদের পপুলেশন স্ক্রিনিং। তার কারণ আমাদের ইন্ডিয়ান পপুলেশন বেরিয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন প্রেজেন্ট যে আইসিএমআর সার্ভে হচ্ছে, একটা আইসিএমআর সার্ভেতে 13% কেরিয়ার স্টেটাস বেরোচ্ছে। 13%, মানে 100 জন ঘুরলে 13 জন কেরিয়ার। 13% কেরিয়ার স্টেটাস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে কেরিয়ারটা আমি আইডেন্টিফাই করব এবং বিয়ের আগে খুব বেশি করে আইডেন্টিফাই করব, তাহলে থ্যালাসেমিক শিশু জন্ম বন্ধ করব বাই অ্যান্টিনেটাল ডায়াগনোসিস। অ্যান্টিনেটাল ডায়াগনোসিসের জন্য ডক্টর কুশাগ্রদী ঘোষ কলকাতা থেকে এসেছেন। উনি কি করে করিয়ে নি কেরিয়ার স্টেটাস। কিন্তু আজকাল একটা এইচপিএলসি নামে যন্ত্র আছে, বা বায়োর্যাট কোম্পানির একটা মেশিন আছে, হিমোগ্লোবিন ভেরিয়েন্ট অ্যানালাইজার, দামি মেশিন, কিন্তু মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি যে, বা মিনিট 15 ভেতর জানতে পারি যে কেরিয়ার কি কেরিয়ার নয়। খুব দরকারি যন্ত্র। এইটাই বেসিক্যালি জেনেটিক কাউন্সেলিং, যেটা আমি বলছি। এই দুজনে কেরিয়ার, নীল অংশটা অসুস্থ অংশ, লাল অংশটা সুস্থ অংশ। বাবা এবং মা এরা কিন্তু সুস্থ, কিন্তু কেরিয়ার। এদের ছেলে মেয়ে যদি হয়, দেখা যাবে যে 25% চান্স সম্পূর্ণ সুস্থ, 25% চান্স সম্পূর্ণ অসুস্থ বা থ্যালাসেমিক বাচ্চা, এবং 50% চান্স ওনাদের মতো কেরিয়ার হবে। ফলে বেশিরভাগই চান্স একটা হয় নর্মাল নয় কেরিয়ার বাচ্চা হওয়ার, এবং 25% চান্স অসুস্থ বাচ্চা হওয়ার। এই জিনিসটা খুব ভালো করে আপনাদের বুঝতে হবে যে কেরিয়ার স্টেটাসটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে কিওর যদি সম্পূর্ণ নিরোগ কিভাবে করা যায়, একমাত্র বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করলে। আমাদের একটি রুগী যার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে,
তার আগে একটা HLA ম্যাচিং করাতে হবে, এইবারে বোন ম্যারোটা দেওয়া হবে। এই পেশেন্টটা একটা আইসোলেশন রুমে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, এবং আলটিমেটলি এর ভাইয়ের ম্যারো দেওয়া হয়েছিল। ফলে ক্রোমোসোম অ্যানালিসিস করে আমরা দেখছিলাম যে ম্যারোটা শরীরে গিয়ে সম্পূর্ণভাবে এফেক্টিভ। পেশেন্টের ছবি দিয়ে শেষ করছি। এই পেশেন্টের বড় ভাই থ্যালাসেমিয়া রোগে মারা গেছে, এবং বাবা মা সেকেন্ড বাচ্চাটা যখন পৃথিবীতে এলো তখন ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে থ্যালাসেমিয়া যেন না হয়, কিন্তু এই বাচ্চাটারও থ্যালাসেমিয়া হয়েছে, এবং এ এখন প্রায় 15-16 বছর হয়ে গেছে। কিন্তু আমার ওর দিকে তাকিয়ে মনে হয় যে এই বাচ্চাটার মনের যে আশা যে আমার যেন আর কোনো ভাই বোনের থ্যালাসেমিয়া না হয়, এই যে আশাটা বাচ্চাদের মনে আছে, এটা যেন আমরা পূরণ করতে পারি। এইটুকু বলেই আমি আজকে এখানে শেষ করব। একে হয়তো আপনারা অনেকেই চেনেন, সপ্তর্ষি ভট্টাচার্য, যে আগে ভরুকায় ব্লাড নিত এবং ওর বড় ভাইয়েরও থ্যালাসেমিয়া ছিল। এখন এই ছেলেটা বড় হয়ে গেছে, 16-17 বছর বয়স হয়েছে। Head, Department of Molecular Biology and Human Genetics in the University of Calcutta, Professor Uma Das Gupta. I will request Mukulika to present the memento and the flower bouquet. I think the parents and relatives of patients should understand them very clearly. আমরা যে খাবারটা খাই সেই খাবারটা আমরা প্রায় স্কুলের সেই ক্লাস 3-4 বিজ্ঞানেই জানি যে খাবারটা অক্সিজেনের সঙ্গে মিশে শক্তি উৎপন্ন করে, যে শক্তিতে আমরা চলি, আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আমাদের প্রশ্বাসের সঙ্গে। এখন এই অক্সিজেন জিনিসটা কিন্তু খুব বেশি জলে গুলে যায় না, অল্প গলে। তার ফলে যখনই মানে যে জন্তুটার মধ্যে অক্সিজেনটা যাবে সেটার সাইজটা বড় হতে শুরু করলো, দরকার হলো একটা কিছু জিনিস যা কিনা অক্সিজেনটা ধরে শরীরের প্রত্যেকটা কর্নারে নিয়ে যেতে পারবে, এবং তার থেকে আমাদের হার্ট যেটা রক্তটাকে শরীরের সমস্ত প্রত্যঙ্গের মধ্যে পাম্প করে নিয়ে যায়, আবার ফিরিয়ে আনে, এবং তার সঙ্গে হিমোগ্লোবিন বলে একটা মলিকিউল তৈরি হয়েছে যে কিনা বিটা গ্লোবিন, এইভাবে তারা রয়েছে। এবং এটা খুব একটা জটিল রকম ইয়েতে থাকে ফোল্ড করে। এবং হিমোগ্লোবিন নানাভাবে আমাদের শুধু যে অক্সিজেনটা নেয় এবং ছেড়ে দেয় তা না, অন্যভাবে বিভিন্ন রকম আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনে, মানে যেমন পাহাড়ের উপর উঠলে বা অন্যান্য সময় যখন আমরা বেশি পরিশ্রম করি তখন অক্সিজেনটা বেশি দেওয়া, এই ধরনের নানা ধরনের কাজকর্ম করে। এবং এটার কাজটা জাস্ট অক্সিজেন নেওয়া আর ছেড়ে দেওয়া নয়, অনেকখানি জটিল কাজ, এবং এর জন্যেই ওই 4টে আলাদা আলাদা জিনিস আছে, কারণ প্রত্যেকটাই কিন্তু অক্সিজেন ধরতে এবং ছাড়তে পারে। এবং এইটা অলসো ওই মায়ের শরীর থেকে যে বাচ্চার শরীরে অক্সিজেন চলে যায়, সেটা হচ্ছে যে বাচ্চার শরীরে যে হিমোগ্লোবিনটা আছে সেটা মায়ের শরীরের থেকে অন্যরকম। মায়ের শরীরের হিমোগ্লোবিন থেকে বাচ্চার শরীর হিমোগ্লোবিন অক্সিজেনটাকে টেনে নিতে পারে। এই ধরনের বিভিন্ন যে মানে সূক্ষ্ম কাজকর্ম, সেগুলো প্রোটিনটা একটু একটু বদল হয়েছে। আচ্ছা, এখন আমাদের শরীরের কোষে কোষে কি প্রোটিন তৈরি হবে, কতটা তৈরি হবে এবং কোথায় কি প্রোটিন তৈরি হবে, এই সমস্ত কিন্তু লেখা আছে আমাদের জিনে। মানে মা বাবার কাছে তো আমরা হিমোগ্লোবিনটা পাইনি, মা বাবার কাছ থেকে আপনারা জানেন যে কিছুটা ডিএনএ পেয়েছি। সেই ডিএনএটাই পরে বিভিন্ন কোষে বিভিন্নভাবে কাজ করছে, আরবিসিতে রক্ত তৈরি হচ্ছে, অন্য সেলে হয়তো অন্য প্রোটিন তৈরি হচ্ছে, এইভাবে পুরো শরীরটা কাজ করছে। জরুরি হলেও সবসময় ঠিকঠাক থাকে না, বিভিন্ন কারণে, মানে বেঁচে থাকাই তার মধ্যে একটা কারণ বলা যেতে পারে, যে যখনই রেপ্লিকেট করে একটা ছোট চান্স থাকে যে হয়তো কোথাও একটা ভুল নিউক্লিওটাইড বসে গেল। এই যে ভুল নিউক্লিওটাইড বসে যাওয়া, এটাকে আমরা বলি মিউটেশন। এই মিউটেশন হলে নানান রকম হতে পারে। এক হতে পারে যে একটা চেঞ্জ হয়ে গেল কিন্তু তার কোনো খারাপ বা ভালো কোনো এফেক্টই রইল না, যে প্রোটিন ছিল সেই প্রোটিনই থাকলো। আবার এরকম
যে হয়তো প্রোটিনটা তৈরি হওয়াই বন্ধ হয়ে গেল, অথবা প্রোটিনটা হয়তো কম পরিমাণে তৈরি হলো, এরকম নানা ধরনের মিউটেশন হতে পারে। এখন